সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের লেকচার মুসলিম বিষয় ইতিহাস অনার্স তৃতীয় বর্ষ লেকচার নম্বর 7 ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া শুরু করছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার 7 আলোচ্য বিষয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া। তোমাদের সামনে আমি দুটি মানচিত্র উপস্থাপন করেছি, দুটি পতাকা উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটি মালয়েশিয়া, আরেকটি হচ্ছে ইন্দোনেশিয়া। আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভৌগোলিক পরিচয় শিখতে পারবো, ইন্দোনেশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য শিখতে পারবো, ইন্দোনেশিয়ার রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা শিখতে পারবো, মালয়েশিয়ার ভৌগোলিক পরিচয় শিখতে পারবো। আমরা জানতে পারবো আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে মাহাথির মাহমুদের অবদান, মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা, রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে মালয়েশিয়ার ভূমিকা। আমরা এসব বিষয় নিয়ে আজকের এই পাঠ থেকে জানতে পারবো। ইন্দোনেশিয়ার একটি মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইন্দোনেশিয়ার কিছু গুরুত্বপূর্ণ শহর দেওয়া হয়েছে: কুচিং, জাভা, জাকার্তা, বান্দাং, সারবাইয়া, মাকাসার। তারপরে আমরা সরাসরি ইন্দোনেশিয়ার ভৌগোলিক পরিচয় চলে যাচ্ছি। নামকরণ হচ্ছে ল্যাটিন শব্দ ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে দ্বীপ। 1900 সাল থেকে এটি ইন্দোনেশীয় দ্বীপ বলে পরিচিত হয়ে আসছে। এশিয়া মহাদেশের সর্বদক্ষিণ পূর্বে অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে এটি গঠিত। ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্র দ্বীপ প্রায় 4/5 দ্বীপ নিয়ে গঠিত। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব কোণ হতে এটি পূর্ব দিকে প্রসারিত হয়েছে এবং ভারত মহাসাগর হতে প্রশান্ত মহাসাগরকে বিচ্ছিন্ন করেছে। পশ্চিম হতে পূর্ব দিকে 3700 মাইল এবং উত্তর হতে দক্ষিণে 1250 মাইল পর্যন্ত বিস্তৃত। আমরা এখন ইন্দোনেশিয়ার ভূ প্রকৃতি নিয়ে কথা বলবো। ভূপ্রাকৃতিক দিক থেকে ইন্দোনেশিয়াকে আমরা 4 ভাগে বিভক্ত করেছি, 4টি অঞ্চলে বিভক্ত। প্রথম হচ্ছে বৃহত্তম দ্বীপসমূহ: সুমাত্রা, জাভা, সেলিবিস, কালিমাতান। এই 4টি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় অংশ গঠিত। দ্বীপগুলোর আয়তন, জনসংখ্যা, সম্পদ, বিস্তৃতি, ভূমির পরিমাণ, অর্থনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি বিবেচনায় এই দ্বীপগুলোকে দেশটির কেন্দ্রীয় অংশ বলা হয়। এরপর আমরা যাব ছোট দ্বীপসমূহ। বালি দ্বীপ থেকে পশ্চিম তিমুর পর্যন্ত হাজারো দ্বীপ নিয়ে এই অঞ্চলের বিস্তৃতি। এরপর আমরা যাব মালুকু। এটা হচ্ছে তৃতীয় দ্বীপমালা, মালুকু নামে পরিচিত। এগুলো কতগুলো বৃত্তাকার দ্বীপ শ্রেণী। পূর্বে ছোট সন্ধ্যার উত্তর দিকে এবং সেলিবিসের পূর্ব দিকে এগুলো অবস্থিত। এরপর আমরা যাব একেবারে চতুর্থ ভাগ, যেটাকে আমরা এরিয়ান বারাত বলে থাকি। এটা হচ্ছে নিয়োগিনী দ্বীপের পশ্চিমের অর্ধাংশ। 70 শতক ইন্দোনেশিয়া শাসনভুক্ত হয়। এই অংশটি এরিয়ানা
ভারত নামে পরিচিত। এই ভূপ্রকৃতির বৈচিত্র্য নিয়ে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে মুসলমানরা আসার আগে বৌদ্ধরা ছিল, তারা দীর্ঘদিন যাবৎ এখানে শাসন করেছে। এরপর আমরা ইন্দোনেশিয়ার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। প্রায় 1300টা ছোট বড় দ্বীপের সম্বন্ধে ইন্দোনেশিয়া দেশ গঠিত। এটা ডাচ উপনিবেশ থেকে দেশটি স্বাধীনতা অর্জন করে। বিভিন্ন উপদ্বীপে বিভক্ত থাকার ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ও সংস্কৃতি। ইসলাম পূর্বে এখানে হিন্দু বৌদ্ধ ধর্মের প্রভাব বিদ্যমান ছিল, ফলে রাজনৈতিক ব্যবস্থা নানা বৈচিত্র্যে ভরপুর। প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র। স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার জনক সুকর্ণ থেকে শুরু করে সবার একটা ধারণা ছিল যে আমরা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশটি পরিচালনা করব। কিন্তু স্বাধীনতার কিছুদিন যেতে না যেতে তাদের মধ্যে বদ্ধমূল ধারণা হয় যে এটা নিয়ে বেশি দূর আমরা যেতে পারবো না, আমাদেরকে অন্য উপায় ভাবতে হবে। প্রতি শুরুতেই একেবারে গোড়ায় গলদ বলবো, প্রথম দিকে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছে সংসদীয় গণতন্ত্র। শেষ পর্যন্ত এটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 1956 সাল পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে 7 বার মন্ত্রিসভার রদ বদল হয়েছে। এরপর যে বৈশিষ্ট্যটি আমি বলবো, পরিচালিত গণতন্ত্র। পরিচালিত গণতন্ত্র বলতে হচ্ছে যে কোনো কেউ এটা পরিচালনা করবে ইচ্ছা মতো, তার নিজের মতো করে। পরিচালিত গণতন্ত্রের ব্যাখ্যায় 1959 সালের জুলাই মাসে বিধানসভা ভেঙে দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট সুকর্ণ সর্বোচ্চ ক্ষমতা দখল করেন। 1963 সালে 18 মে সর্বজনীন রাষ্ট্রপতি হবার পর থেকে শুরু হয় প্রবল পরাক্রান্ত রাষ্ট্রপতি শাসন। সে শাসন বেশি সুখকর ছিল না, সেই শাসন ছিল সর্বগ্রাসী ক্ষমতার এক শাসন। 1962 থেকে 1965 সাল প্রেসিডেন্ট সুকর্ণ পরিচালিত সরকারের ক্ষমতা ছিল সর্বগ্রাসী। সংবাদপত্র, গ্রন্থ প্রকাশ, পুস্তক আমদানি, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, রেডিও সবকিছুর উপর নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল সুকর্ণের। এরপর আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা। সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে 1958 সালে অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে ওলন্দাজ বাণিজ্যের যে ছেলে ওটাটুকু ছিল সেটাও বন্ধ করে দিয়েছে। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যের জন্য ব্যাংক হিসাব, ব্যাংক, জমি জমা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, জাহাজ চলাচলের ব্যবস্থা সরকার বাজেয়াপ্ত করে। কৃষকের চাষাবাদ ও আইন নিয়ন্ত্রণ থেকে রেহাই পায়নি। সামরিক হস্তক্ষেপ। 1966 সালে মার্চ মাসে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং পরবর্তীতে 1 বছর পরে 1967 সালের 11 মার্চ সেনাবাহিনী সমর্থিত জেনারেল সুহার্তোকে রাষ্ট্রপতি করা হয়। সুকর্ণের পরে শুরু হলো সুহার্তোর দুঃশাসন। দীর্ঘ 31 বছর ইন্দোনেশীয়বাসীকে এই সুহার্তোর দুঃশাসনে পুড়ে মত্ত হয়েছে। শেষ পর্যন্ত তারা দীর্ঘ আন্দোলন করে
গণ অভ্যুত্থানের মাধ্যমে 1998 সালে এই স্বৈরাচারী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে বিদায় হয় সহার্থর মুক্তি লাভ করে ইন্দোনেশিয়া। নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা 1960 সালে ফেব্রুয়ারি মাসে সকন্য প্রধান বিচারপতিকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নিয়োগ দান করেন। যখন তিনি সকন্যের ক্ষমতা বিভাজন নীতির সমালোচনা করেন, তখন থেকে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা হয়। অসংগঠিত রাজনৈতিক দল ব্যবস্থা, যেখানে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী নয়, রাজনৈতিক ব্যবস্থা সুশৃঙ্খল নয়, সুন্দর সংস্কৃতি গড়ে ওঠে না, সেখানে গণতন্ত্র কখনো টেকসই হতে পারে না। ঠিক তার উদাহরণ ইন্দোনেশিয়া। 4টি রাজনৈতিক দল সেখানে সক্রিয় ছিল: জাতীয়তাবাদী দল PNI, মাসজুমি মুসলমানদের দল, নাহদাতুল উলামা আলেমবাদী দল এবং কমিউনিস্ট পার্টি PKI। এই দলগুলো অধিকাংশ ছিল অসংগঠিত, তাদের পরস্পরের মধ্যে কোনো ধরনের সম্প্রীতি সৌহার্দ্য ছিল না। নব্য ক্ষমতায় স্বাদ সবাই নিতে চেয়েছিল। এখন আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি, কেন বারবার ইন্দোনেশিয়ার রাজনীতিতে সেনাবাহিনী এসেছে, এর পিছনে কারণটা কি? স্বাধীনতার পর থেকে রাজনৈতিক পদ্ধতি সংগঠন শরীরভাবে গড়ে নেওয়াটাই সেনাবাহিনী বারবার রাজনীতি শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে। স্বাধীনতার পূর্বে আমি কয়েকটি বিষয় এখানে উপস্থাপন করতে চাচ্ছি। স্বাধীনতার পূর্বে থেকে সেনাবাহিনী ভূমিকা পালন করে আসছে। এরপরে 1945 সালে যখন দেশটির প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করা হয়, তখন সৌহার্দ্যের উপর প্রেশার ক্রিয়েট করে তারা তাদের যে গুরুত্বপূর্ণ স্বার্থগুলো যাতে শাসনতন্ত্রে রাখা হয়, তারা প্রেশার ক্রিয়েট করে সেটা করতে সক্ষম হয়েছিল। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সেনাবাহিনী রাজনীতির আড়ালেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা পালন করেছে আগে থেকে। সরকারের আড়ালে নীতি নির্ধারণ, প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের না জানাভাবে যে নীতি নির্ধারণগুলো সেনাবাহিনী ভূমিকা পালন করেছে। প্রশাসনিক ক্ষেত্রে ভূমিকা পালন সেনাবাহিনীকে উচ্চ বিলাসী ও ক্ষমতায় লিপ্সায় পরিণত করে এবং পরবর্তীতে তারা ক্ষমতা দখলের দিকে আগ্রহী হয়ে ওঠে। এখন সেনাবাহিনীর ক্ষমতা দখলের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, 1 নম্বর হচ্ছে সেনাবাহিনীর প্রভাব বিস্তারের উৎস। প্রভাব বিস্তারের প্রধানত 3টি উৎস এখানে উপস্থাপন করেছি। কিছু সংখ্যক ব্যক্তি 1942 সালের পূর্বে ডাচদের দ্বারা শিক্ষাপ্রাপ্ত নীতি নির্ধারী সংস্থা হিসাবে শক্তিশালী রূপ গ্রহণ করে। 1943 থেকে 45 সালের মাঝামাঝি সময়ে সেনাবাহিনী কিছু অংশ জাপানিদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়। এরপর আসে হচ্ছে পরবর্তীতে স্বাধীনতা উত্তর যে বিভিন্ন কিছুতে ভূমিকার কারণে সেনাবাহিনী ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে। তাহলে এরা শক্তিশালী এবং রাজনীতিতে প্রভাব বিস্তারের কারণে রাজনীতির প্রতি ওদের আগ্রহ বেড়ে যায়। ছাত্র সমাজ কর্তৃক সামরিক প্রশিক্ষণ, স্বাধীনতা যুদ্ধের সময় জাতীয়তাবাদী আন্দোলনের জন্য মধ্য ঝাবায় ছাত্রদের একটি গোষ্ঠী সামরিক সংগঠন গঠন করে এবং সেনাবাহিনীর পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করে। ছাত্র সামরিক সংগঠনের একটি বিরাট অংশ 1950 সালে পর সামরিক শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করে, ফলে সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। 3 নম্বর যে বিষয়টা আমি উপস্থাপন করতে চাচ্ছি,
লেফটেন্যান্ট কর্নেল আকামুদ্দির প্রভাব। লেফটেন্যান্ট কর্নেল আকামুদ্দি খুবই গুরুত্বপূর্ণ একজন সংগঠক ছিলেন। তিনি প্রেসিডেন্ট 1956 সালে একেবারে গোড়া থেকেই প্রেসিডেন্ট সুকন্যের কাছাকাছি থেকে রাজনীতিতে প্রভাব বিস্তার করে নিজের অবস্থানকে সংগঠিত সুরক্ষিত করেছেন। 56 সালের শেষের দিকে যখন ছাত্র সামরিক সংগঠনের অপর অংশটা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং রাজনৈতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে ভূমিকা রাখতে শুরু করে, তখন লেফটেন্যান্ট কর্নেল আকামুদ্দি নেতৃত্বে তারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে থাকে। এরপরে প্রেসিডেন্ট সুকন্যের ক্যাবিনেটের উত্থান পতন। প্রেসিডেন্ট সুকন্য অত্যন্ত শৈলী একজন রাজনীতিবিদ ছিলেন। তারপরও মানুষ যখন ভুল করে তখন সে দেখে না। 1949 থেকে 58 সালের মধ্যে সুকন্যের ক্যাবিনেট 7 বার মন্ত্রী পরিষদের উত্থান পতন হয়। ফলে রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়া রাষ্ট্রটি কখনো স্থিতিশীল হয়ে উঠতে পারেনি। অস্থিতিশীল এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন একটি দেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করা এটা খুব সহজ একটা ব্যাপার হয়ে যায়। সেনাবাহিনী সেই সুযোগটি গ্রহণ করে। উপরাষ্ট্রপতি হাত্তা ও সুকন্যের মধ্যে কুন্দল। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি হাত্তা ও সুকন্যের মধ্যে তুমুল মতবিরোধ দেখা দেয়। কেননা সুকন্য মন্ত্রী তথা সংসদকে পাশ কাটিয়ে এই কাউন্সিল করতে যাচ্ছিলেন, যার কারণে বাধাগ্রস্ত হয় এবং তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে ঝাবা অন্যান্য দিকগুলিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম হতাশা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা অনেকে প্রতিক্রিয়া দেখাতে থাকে। এরই সুযোগে তৎকালীন সেনাবাহিনী প্রধান উনটাং বিদ্রোহ ঘোষণা করেন এবং সুকন্যকে পরাজিত করেন। এরপরে শুরু হয় নতুন শাসন। সেই জেনারেল সোহার্তো যে 31 বছর পর্যন্ত শাসন করেছে। সামরিক বাহিনীর দুই ধরনের ভূমিকা ছিল, এটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, আরেকটা ভূমিকা ছিল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোর্স হিসেবে। 1954 থেকে 1950 থেকে 1959 সালে লিবারেশন ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেড অ্যাডমিনিস্ট্রেশন এবং 1959 থেকে 65 পর্যন্ত কমিউনিস্ট বিপ্লবের প্রতিধ্বনিতে সেনাবাহিনী দেশ ও জাতির সাথে একটি কমিউনিটি ইউনিট হিসেবে জাতীয় নিরাপত্তার জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোর্স হিসেবে কাজ করে। এ সমস্ত কাজ করতে গিয়ে সেনাবাহিনী আস্তে আস্তে ক্ষমতার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। উদ্বুদ্ধ পরিস্থিতি এবং সামরিক শাসন। 1957 সালে 14 মার্চ কমিউনিস্টদের পক্ষ থেকে এটা অভ্যুত্থানের বিপ্লবের আশঙ্কা করেছিল সরকার। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সারা ইন্দোনেশিয়ায় সামরিক আইন জারি করা হয়েছিল। তখন সুকন্য এবং সামরিক বাহিনী খুব কাছাকাছি আসে এবং তাদের ক্ষমতাও বৃদ্ধি পায়। ক্রমশ সুকন্য সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এরপর 8 নম্বর হচ্ছে যে জাতীয় কাউন্সিল গঠন। যে জাতীয় কাউন্সিল গঠন করতে গিয়ে হাত্তার সাথে মতবিরোধ হয়েছিল, সে জাতীয় কাউন্সিল সেনাবাহিনীকে ক্ষমতায় প্রত্যক্ষভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করার সুযোগ করে দেয়। এটাই সুকন্যর জন্য কাল হয়ে দাঁড়ায়। 9 নম্বর হচ্ছে ইন্দোনেশীয় রাজনীতিতে দ্রুত
পট পরিবর্তন অত্যন্ত দ্রুততার সহিত 59 থেকে শুরু করে পট পরিবর্তন হতে থাকে। 1966 সালের 30 ডিসেম্বর সেনাবাহিনীর একদল ষড়যন্ত্রকারী সদস্য 6 জন জেনারেলকে অপহরণ করে এবং হত্যা করে। হত্যা করার পরে তারা সেনাবাহিনীর কিছু অংশ এই বলে প্রচার করতে থাকে যে এটা কমিউনিস্টের কাজ, এবং সরকার প্রধানকে সেইভাবে উপস্থাপন করা হয়েছিল এবং সরকার প্রধানও এবং সেনাবাহিনী কমিউনিস্ট নিধনযোগ্য শুরু করে। এক্ষেত্রে যে বিশাল একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, যার কারণে এই শূন্যতার সুযোগ নিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং সুকন্যকে পরাজিত করে। এরপর আমরা ইন্দোনেশিয়ার পর্ব শেষ করে মালয়েশিয়ার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তোমাদের একটা মালয়েশিয়ার মানচিত্র উপস্থাপন করছি। সেখানে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ শহরের তেরেঙ্গানো, কালান্তান, পেরলিস, কেডা, পেনাং, পেরাক, সালাঙ্গার, সাম্বেলিন, নেগোরি, কুয়ালালামপুর, পুত্রজায়া, একই জিনিসগুলো সারওয়াক, সাবাহ, এগুলো এখানে দেখা যাচ্ছে। আমি নেক্সট মালয়েশিয়ার ভৌগোলিক পরিচয়। আমরা দি ফেডারেশন অফ মালয়েশিয়া, মালয়েশিয়ার নাম, দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে দেশটি অবস্থিত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমরা মালয়েশিয়াকে চিনি। বাঁকা চাঁদের আকৃতি সম্বলিত মালয়েশিয়া থাইল্যান্ড ও ফিলিপাইন সীমান্ত পর্যন্ত বিস্তৃত। বিষুবরেখার খুব কাছাকাছি মালয়েশিয়ার অবস্থান। আয়তন হচ্ছে 3,32,370 বর্গ কিলোমিটার। মালয়েশিয়া ভৌগোলিক সীমানায় রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। সমুদ্র সীমানা রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন। মালয়েশিয়ার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। এর পশ্চিমাংশ জলাভূমি, পূর্বাংশে বালিময় এলাকা এবং মধ্যভাগে পর্বতশ্রেণী, যা উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রশাসনিক পরিচয়। মালয়েশিয়ার 15টি প্রদেশ নিয়ে গঠিত। রাজধানী হল কুয়ালালামপুর, বর্তমান পুত্রজায়া। এদেশ প্রদেশগুলোর মধ্যে অন্যতম হল যে কুয়ালালামপুর, বোদা, কালান্তান, মালাস্কা, আমি একটু আগে অনেকগুলো নাম বলেছি, পেনাং, সাবা, পিয়ালিস, সারাওয়াক, সুলঙ্গর, ট্রেঙ্গাসু, জোহর প্রভৃতি। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দিকগুলি মুসলমানের সংখ্যা হচ্ছে এখানে 61%, বেশিরভাগ মালয় বংশোদ্ভূত। চীন ভারতীয় সংখ্যাও কম নয়। মুদ্রা হচ্ছে রিঙ্গিট। নদ নদী। ইন্দোনেশিয়াতে কয়েকটি উল্লেখযোগ্য নদী রয়েছে, পেরাক, বান্নামা, মুয়ার। এগুলো পশ্চিমে মালয়েশিয়ার পশ্চিম দিক থেকে প্রবাহিত। এরপরে কোলান্তান, পাহাং ও ট্রেঙ্গানো নদী পূর্ব দিক দিয়ে প্রবাহিত। এই নদীগুলো অত্যন্ত মালয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আবহাওয়া, জলবায়ু, মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত। উত্তর পূর্বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শীত ও গ্রীষ্ম বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় জলবায়ুর কারণে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। গড় বৃষ্টি প্রায় 2540 মিলিমিটার। আমরা পরবর্তী আলোচনার দিকে যাচ্ছি। আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে মাহাথির মোহাম্মদের অবদান যদি কেউ আলোচনা করে থাকে, তাহলে এটা অবশ্যই স্বীকার করতে হবে মাহাথির মোহাম্মদ আর মালয়েশিয়াকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ
নেই। তাই আমাদের আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে মাহাথির অবদান আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মালয়েশিয়া কি আজকে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মাহাথির যে সংস্কার, যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, সাম্রাজ্যবাদী এক নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদীর আগ্রাসনের বিরুদ্ধে সে নিজেকে দাঁড় করিয়েছিলেন। তিনি সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে অবস্থান নেন এবং চরম প্রতিকূলতার মাঝেও স্বদেশের অগ্রগতি সাধনে সক্ষম হন। বর্তমানে মালয়েশিয়া তৃতীয় বিশ্বের দেশগুলোর অনুকরণের একটি আদর্শ। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কারিগরি উন্নতি। 1981 সালে মালয়েশিয়া যখন নিছক একটি টিন ও রাবার উৎপাদনকারী দেশ ছিল, উন্নত কারিগরি উৎপাদন ব্যবস্থা সমৃদ্ধ হওয়ার কারণে সেটা রপ্তানিকারক দেশে এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অবহেলিত মালয়দের ভাগ্য উন্নয়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়ার বেশিরভাগ মানুষ ছিল মালয় বংশের এবং তাদের বেশিরভাগ গ্রামে বাস করত। তাদেরকে বাদ দিয়ে, বৃহৎ অংশকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন বা উন্নতি সম্ভব নয়, এটা মাহাথির উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি মালয়দের জীবনযাত্রার ভাগ্য উন্নয়নের জন্য নানা ধরনের বিজ্ঞানমুখী, বাস্তবমুখী পদক্ষেপ, পরিকল্পনা, প্রকল্প হাতে নিলেন এবং যার কারণে শুধু মালয়বাসী নয়, সারা মালয়েশিয়াবাসী উপকৃত হয়েছিল। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন দারিদ্রতার হার ছিল, এখানে বসবাসকারী মালয়ের যে দারিদ্র সীমার নিচে 30% ছিল। আর যখন তিনি ক্ষমতা থেকে স্বেচ্ছায় বিদায় নেন তখন সে হার নিয়ে আসেন 5%। এটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। এবং তিনি বসে থাকেননি, তিনি বিশ্বব্যাপী তার এই অবদানের কথা বলে বেরিয়েছেন। অন্য দেশগুলো কিভাবে উপকৃত হতে পারে তিনি সেটা ফেরি করে বেরিয়েছেন। 2000 সালে ঠিক তেমনি একটি সমাবেশ জাতিসংঘ আয়োজিত, সেখানে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসের প্রসঙ্গে তিনি বলেন, বহুজাতিক কোম্পানির উপর যদি কর আরোপ করা যায় এবং সে কর যদি আমি দরিদ্র দেশগুলোতে বিনিয়োগ করতে পারি, তাহলে নিশ্চয়ই বিশ্বের ভাগ্য অনেকটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, উন্নত বিশ্বের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা। পাশ্চাত্য আমাদের বন্ধু ঠিকই, কিন্তু আমাদের উন্নতিতে তারা কখনো খুশি হতে পারেনি। এটা তাদের সহজাত ধর্ম। মুসলমান দেশ এগিয়ে যাক, তারা সেটা সহ্য করতে পারে না। তেমনি সহ্য করতে পারেনি সাদ্দাম এগিয়ে যাওয়াকে। এই জন্য তারা বহুজাতিক কোম্পানিকে দিয়ে নতুন পুঁজিবাদী তৎপরতায় আসিয়ানভুক্ত দেশগুলো যখন চরম মুদ্রা সংকটের মধ্যে পতিত হয়, তখন মাহাথির ডলারের বিপরীতে রিঙ্গিটের মানকে এমনভাবে নির্ধারণ করেন যাতে মুদ্রা পাচার হতে না পারে। এরপর হচ্ছে আপসের নেতৃত্ব। নিজের মত পথে মাহাথির সবসময় অবিচল ছিলেন। আপসহীন থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কিভাবে উন্নয়ন করা যায় তার জ্বলন্ত উদাহরণ হলো মাহাথির মোহাম্মদ। এরপর হচ্ছে নিজস্ব সম্পদ ও শক্তির ব্যবহার। নিজের কাছে যা আছে তাই নিয়ে আগে এগিয়ে যেতে হবে, উন্নয়নের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এই স্লোগানকে ধারণ করে মাহাথির বিদেশি সংস্থা IMF, বিশ্বব্যাংক এবং বিদেশি অনুদানকে তোয়াক্কা না করে নিজস্ব সম্পদ, সামর্থ্যের উপর নির্ভর করে কিভাবে উন্নয়ন করা যায় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। সাহায্য সহযোগিতার দিকন থেকে প্রসারিত করা। তিনি মুসলিম দেশগুলোর ছোট বড়
সকল সংঘাত সংঘর্ষের অবসান ঘটিয়ে পারস্পরিক সাহায্য সহযোগিতার দিগন্তকে প্রসারিত করার জন্য উপর গুরুত্ব আরোপ করেছেন। মুসলিম বিশ্বের বিপুল প্রাকৃতিক সম্পদ, জনশক্তি ও অলস পুঁজিকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে উন্নয়নের বিপ্লব ঘটানো সম্ভব, সেটা তিনি বর্ণনা করেছেন। এরপরে হচ্ছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ। বর্তমানকালে শাসকদের দিকে তাকালে দেখি আমৃত্যু ক্ষমতাকে কিভাবে আঁকড়ে ধরা যায়। তারা ঘুমে জাগরণে সবসময় সেই স্বপ্ন দেখতে থাকেন, ভাবতে থাকেন, এবং সেজন্য যা যা করা দরকার, বিরোধী দলকে যেভাবে হয়রানি করা দরকার সে কাজটি তারাই করে থাকেন। কিন্তু মাহাথির ঠিক তার উল্টোটাই করেছিলেন। তিনি তার জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করে তিনি নিজে তার ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, অবসরে গিয়েছেন। কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আবার তিনি নির্বাচন করে যথাযথভাবে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় ফিরে এসেছেন। তাও আবার নির্দিষ্ট অল্প মেয়াদের পরে সেটা তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। এটা একমাত্র মাহাথিরের পক্ষে সম্ভব। তিনি এই আধুনিক যুগে নতুন বিশ্বে সেটা বাস্তবায়ন করতে পেরেছেন। এরপরে আমি মালয়েশিয়ার অর্থনীতি নিয়ে আলোকপাত করব। মালয়েশিয়ার অর্থনীতির অবস্থার মধ্যে 1 নম্বরে হচ্ছে খনিজ সম্পদ। বিশ্বের 1/3 টিন প্রস্তুতকারী ধাতব রং সরবরাহ করে মালয়েশিয়া। তাছাড়া খনিজ তৈল, গ্যাস, কয়লা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, স্বর্ণ, আকরিক লৌহ ইত্যাদি উল্লেখযোগ্য। শিল্পায়ন, মালয়েশিয়ার শিল্পায়নের দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। মাহাথির যখন ক্ষমতায় আরোহণ করে তখন যেখানে টিন এবং রাবার ছাড়া ভারী কোনো শিল্প ছিল না, সেখানে রাবারের পাশাপাশি পাম অয়েল প্রসেসিং ইন্ডাস্ট্রি, তৈল শোধনাগার, পেট্রোকেমিক্যাল, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, সিমেন্ট, যানবাহন সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সার, বস্ত্র ইত্যাদি বড় বড় শিল্প তিনি প্রতিষ্ঠা করেন, যার কারণে দেশ এগিয়ে যায়। তথ্য প্রযুক্তি, অন্যান্য শিল্প, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো তথ্য প্রযুক্তিতে মালয়েশিয়া অনেক দূর এগিয়ে গেছে। টেলিভিশন, কম্পিউটার সহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম। সাম্প্রতিক সময়ে বিমান তৈরি করে বিমানের বাজারে নিজেদের অবস্থানকে তারা সুসংহত করেছে। আজকে আমরা যেখানে স্বপ্ন দেখি সেখানে তারা বাস্তবে সেটা রূপদান করছে। বনজ সম্পদ একটি দেশের উন্নয়নের জন্য, স্থিতিশীলতার জন্য, সুন্দর পরিবেশ জন্য বন অতি গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়ার 5/1 হচ্ছে বনাঞ্চল। পূর্ব মালয়েশিয়ার 90% গভীর সবুজ বনাঞ্চলে আবৃত। সেখান থেকে যে কাঠগুলো পাওয়া যায় অতি উন্নত মানের কাঠ, সেটা আসবাবপত্র এবং উন্নত মানের খেলনা তৈরিতে ব্যবহার করা যায়। এরপরে কৃষিজ সম্পদ। কৃষক বাঁচলে একটি দেশ বাঁচবে। দেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, যার কারণে জিডিপির 25% আসে কৃষি থেকে। পশ্চিম মালয়েশিয়ার সমভূমিতে ধান, সাগু, আখ, রাবার, পাম অয়েল, নারিকেল, ভুট্টা, তামাক, মরিচ, গোলমরিচ, চা, কলা প্রভৃতি কৃষিজ পণ্য উৎপাদিত হয়ে থাকে। এখানে আরো কিছু পণ্য রয়েছে, যেমন কাঠ, আনারস, কোকো, এগুলো উল্লেখযোগ্য। বিশ্বের বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। পাম অয়েল উৎপাদনকারী দেশও মালয়েশিয়া। বিশ্বের 80% তেল মালয়েশিয়া সরবরাহ করে থাকে এই পাম অয়েল। এরপর হচ্ছে মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ যেহেতু দ্বীপ এলাকা, মৎস্য সম্পদ অনেক বেশি স্বয়ংসম্পন্ন। এখানে চিংড়ি, রূপচাঁদা, টুনি প্রভৃতি গুরুত্বপূর্ণ এবং দামি মাছ পাওয়া যায়, যা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। পশু সম্পদ। পশু সম্পদের মধ্যে গরু, ছাগল, ভেড়া, গাধা,
কচ্ছর, ঘোড়া, ষাঁড়, বনমেষ ইত্যাদি। প্রধান রপ্তানি পণ্য রাবার, রং মরিচ, অশোধিত অপরিশোধিত তেল, নারিকেল তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, টিন, পাম অয়েল, জীবিত পশু, পানীয়, তামাক, রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, কাঠ, কাঠজাতীয় দ্রব্য, রাসায়নিক শিল্প দ্রব্যের যন্ত্রপাতি, পরিবহন উপকরণ, বর্তমানে মোটর গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, বৈদ্যুতিক সামগ্রী, বিমান তৈরি এবং রপ্তানি ইত্যাদি। প্রধান প্রধান আমদানি দ্রব্য ওষুধ, কলকবজা, রেল যন্ত্রাংশ, বিমানের যন্ত্রাংশ, প্রসাধনী উপকরণ ইত্যাদি। বাণিজ্যিক অংশীদার হচ্ছে প্রধানত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, হংকং, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন। এরপরে অন্যান্য যে বাণিজ্যিক অংশীদারের দেশগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। জাপান, যুক্তরাষ্ট্র। এখানে মালয়েশিয়ার যে প্রবৃদ্ধি সেটা অত্যন্ত চাঞ্চল্যকর, 8.8-এর উপরে, যেখানে জাপান 1.4, যুক্তরাষ্ট্র 2.4, কানাডা 1.9, মাথাপিছু আয় হচ্ছে 17,752 মার্কিন ডলার। অর্থনীতিতে ইসলামীকরণ। মালয়েশিয়া সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অর্থনীতি ইসলামীকরণ। তিনি যে উদ্যোগগুলো নিয়েছিলেন, 80 সালে 30 জুলাই ইসলামী ব্যাংকিং স্টিয়ারিং কমিটি, এবং 83 সালে সেটা বাস্তবে রূপদান করে। বর্তমানে 13টির অধিক ইসলামী ব্যাংক সেখানে বিদ্যমান আছে। ইসলামী বন্ড মার্কেট গঠন করেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রিনাস ইসলামী ঋণপত্র প্রথম ইস্যু করেছে। ইসলামী ইন্স্যুরেন্স, লাভ লোকসান ভিত্তিতে আন্তর্জাতিকভাবে অর্থব্যবস্থা ইসলামী ইন্স্যুরেন্স চালু করা হয়েছে। তারপর হচ্ছে জাকাত আদায় বন্টন। এই সিস্টেমের মাধ্যমে প্রতি বছর 1.5 বিলিয়ন রিঙ্গিট জাকাত আদায় করা হয়। মাহাতির, মালয়েশিয়ার মাহাতির একজন সুযোগ্য নেতা, যে তার দেশকে সাফল্যের সোনার কাঠি উপহার দিতে পারে, সেটা মাহাতির দেখিয়েছেন। রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনে মালয়েশিয়া এককালের স্বাধীন আরাকান জাতি, বর্তমানে মায়ানমারের প্রদেশ। রোহিঙ্গারা স্বাধীন আরাকানের অমত্য সভ্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিষ্ঠিত থেকে নিজেদের প্রাধান্য বিস্তার করেছেন। বর্তমানে তারা নিগৃহীত জনগোষ্ঠী। সারা ব্রিটিশ এরাই তাদের প্রথমবারের মধ্যে দ্বিতীয়বারের মতো অনিশ্চয়তা পড়ে। এরপর মগ রাজা যখন 1962 সালে সামরিক জান্তা চে উইন কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে ক্রমশ নাগরিক তারা অধিকার থেকে বঞ্চিত হয়। 82 সালে যখন নাগরিকত্ব আইন করা হয়, তখন তাদেরকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়, বৈদেশিক নাগরিক হিসেবে দেখানো হয়। এভাবে তাদেরকে নানা ধরনের ঝামেলার সাথে পড়তে হয়েছে। বর্তমানে তারা প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়ে আছে। মালয়েশিয়া গৃহীত পদক্ষেপ, সাগরে আটকে পড়া রোহিঙ্গাদের শরণার্থীর জন্য তিনি উদ্ধারের মালয়েশিয়া অভিযান পরিচালনা করেছে। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ভাসমান 7,000 জন মানুষকে তারা আশ্রয় দিয়েছে। নটিকন আলিয়া নামক জাহাজে করে তারা রোহিঙ্গাদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে তারা কাজের সুযোগ করে দিচ্ছে। এরপরে তারা রোহিঙ্গাদের জন্য কর্মসংস্থানের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা একেবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।